নমস্কার। বাড়িতে সবজি লাগাতে চাই না এইরকম মানুষ খুব কমই আছে। সে তার যদি এক চিলতে মাটি থাকে মাটিতে লাগান, কিংবা ছাদ একটু ফাঁকা ছাদ থাকলে সেই ছাদে লাগান, কিংবা বাড়ির উঠান ঢালাই করা আছে সেখানে লাগান, টবে লাগান, কোনো সমস্যা হবে না। টবে লাগালে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার এই জায়গাটা সে মাটি হোক না, যদি টবে লাগানো থাকে সুন্দর হবে। তবে কি, যারা বড় গাছ হয় সেই ক্ষেত্রে ফলনটা একটু কম পাবেন, কিন্তু যদি গুরুত্ব দিয়ে চাষ করেন তাহলে দেখবেন তবেও ফলন হয় খুব ভালো। আমি অনেকবার দেখিয়েছি, বেগুনি বলুন, টমেটোই বলুন, লঙ্কাই বলুন। এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন, আমি যখন এইগুলোকে পটে নিয়ে আসি তখন এক একটা জাতের 5টা করে চারা আমি নার্সারি থেকে এনেছিলাম। এগুলো নার্সারি থেকে আনা, আমি বাড়িতে চারা তৈরি এখন আর করি না। কারণ কি, আমার 10টা লাগবে, 10টার জন্য তার এক প্যাকেট চারা বীজ কিনে এসে চারা করা যায় না। যাই হোক, সেই নার্সারির চারা নিয়ে এসে বসিয়েছিলাম। বসানোর সময় আমি দেখিয়েছি কি ধরনের মিডিয়া আমি ব্যবহার করেছি। ঝুরঝুরে একটা মিডিয়া, সেটা ওই গোবর সার, পাতা পচা, কিচেন কম্পোস্ট, সরিষা খোল পরিমাণ মতো মিশ্রিত একটা সার। আমি একদিন আমার সারের গাদাটা দেখাবো, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এবার কি করে করবেন টবের মধ্যে? এই যে আমার গাছগুলো রয়েছে কত সুন্দর আছে, এত সুন্দর গাছ কি করে করবেন? এর থেকেও ভালো হবে। আমি তো সব আমি তো জানেন যে বনসাই কাজ করি, এটা ওই কাজের ফাঁকে ফাঁকে এই গাছগুলোর পরিচর্যা করি। আমি কিন্তু একা মানুষ, এবার আমার কাজের লোক আছে, জল দেয় টল দেয়, এর বেশি কাজ ওরা পারে না, আর করতে দিও না, কারণ আমার পছন্দ হয় না। যাই হোক, এই বেগুন গাছটা দেখুন, এই যে দেখছেন কত কীভাবে এর কুড়িটা এসছে। এই যে টমেটো গাছটা আপনি দেখেছিলেন কিনা জানি না, কয়েকটা গাছ ছিল, গাছগুলো কোনো কারণে ডগাটা প্রায় ভেঙে গিয়েছিল বা কমজোরি ছিল, সেই গাছগুলোকে আমি রেখে দিলাম টবে। কারণ কি, জানি টবে গ্রোথ করতে গেলে না ওই লম্বা গাছ রাখলে হবে না। এই লঙ্কা গাছও তাই, যে লম্বা গাছগুলো ছিল 3-4টে, সেই 4টে আমি মাটিতে বসিয়েছি। মাটির গাছ আমি দেখাবো তাদের গ্রোথ কেমন হচ্ছে, এর থেকে অনেক ভালো। এটা কতটুকু টব? এটা 4 ইঞ্চি, এবার 5 ইঞ্চি ম্যাক্সিমাম, এটা 6 ইঞ্চি। তাহলে দেখুন 6 ইঞ্চি টব, এটা 6 ইঞ্চি। 6 ইঞ্চি টবে এই অবস্থা, প্রায় ফুল আসার কাছাকাছি চলে এসছে। এগুলো তো ফুল এসছে এই ডগায়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এরকম এই যে ডগাতে ফুল রয়েছে। লঙ্কাটার ফুল এখন দেখা যায়নি, তবে 2-4 দিনের মধ্যে দেখা যাবে। বেগুনের ফুল এলো বলে, কিন্তু নিয়ম অনুযায়ী এবারে এদের পট চেঞ্জ করতে হবে। তার আগে অনেকে পট চেঞ্জ করা দেখতে চান না বা প্রয়োজন মনে করেন না। ঠিক আছে, তাহলে প্রথমে আমি এটাই বলে দিই, খাবার টাবার সম্পর্কে বলে দিই, বা আমি কাজ করতে করতে বলি, তাহলে কি হবে, সব কিছু সুবিধা হবে। যে কোনো পটের গাছের নিয়ম কি জানেন তো? পট হচ্ছে ধীরে ধীরে বাড়াতে হয়। এটা 6 ইঞ্চি ছিল, তো এটা 5 ইঞ্চি হোক, যাই হোক, এরপরে কিন্তু 8 ইঞ্চি টব দেওয়ার কথা। কিন্তু আমার কাছে 8 ইঞ্চি টবগুলো সব শেষ হয়ে গেল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওই যে ঘন ঘন চেঞ্জ, এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, যার ফলে আমি একদম 10 ইঞ্চি টবে নিই। এটা 10 ইঞ্চি সাইজের টব, এতেই ফল হবে। তবে যখন দেখবেন যে গাছের গ্রোথ কমে যাচ্ছে, রুট বল তৈরি হয়ে গেছে বলে মনে হচ্ছে, তখন 12 ইঞ্চি টবে নিয়ে চলে যাবেন, দেখবেন দীর্ঘদিন ফল পাবেন। গোটা শীতকাল তো পাবেনই। অ্যাকচুয়ালি টমেটো শীতের পরে প্রচুর ধরে, অতএব এরকম টবে সাইড থেকে একটা 2-4টা ডাল পুঁতে গাছটাকে সোজা রাখার চেষ্টা করবেন। এইসব গাছে নিয়মিত একবার করে জল লাগছে, তার বেশি জল লাগছে না। আমি যদি সবগুলো নাও দেখেন, তবুও আমি 1-2টো রিপোর্টিং দেখিয়ে দিই। যেমন ধরুন, আরেকটা কথা আমি বলিনি, সেটা এর আগেই, কারণ এই বেগুন গাছে আগে আমি অত দেখতাম না, এখন ওই নার্সারি থেকে চারা আনতে গিয়ে আমি দেখলাম এই পোকাটা আসছে। সেই পোকাটা হচ্ছে ওই সাদা মাছি, যেটা দোয়ে পোকা বলি সেটা নয়, কিন্তু সাদা মাছি। আমি সাদা মাছিটা একটা ওষুধ ব্যবহার করছি, তাছাড়া ওই থিপস বলে একটা ওষুধ তখন পাওয়া যেত অর্গানিক, ওটা এখন আর আমি ঠিক মতো পাচ্ছি না। এখন আমি এই একটা নার্সারিতে, আমিও যে ওষুধ নিয়ে বিশারদ তা নই, তবে ওই নার্সারি থেকে জেনে নিয়ে আসি। এই দেখুন, XYFEN কি যা উচ্চারণ করবেন, আলট্রা, ULTRA, এটাতে লেখা আছে ওষুধটার নাম।
এর মধ্যে যেটা মিক্স আছে এটা খুব ছোট, আমি পড়তে যাই হোক, কি ডাইফাথিসন বা কিছু একটা বটে, আর একটা হচ্ছে পাইরিপক্সিফেন এরকম কিছু, খুব ছোট লেখা, আমার চশমাতেও আসছে না। যাই হোক, মিক্সচার ওইটার, ওই দুটো মিলে আছে, একটা 30% এটা প্রথমটা, আর তারপরটা হচ্ছে কত, ওইটা হচ্ছে 8%। এই তো এর মিশ্রণ। যাই হোক, অনেক কিছুই থাকে এর মধ্যে। এটা আমি সাদামাছি লিখে রেখেছি, কারণ লেখাগুলি ছোট, সবসময় আমি পড়তে পারি না, বা অনেক ফাইল আছে আমার অন্যান্য ওষুধে। এই ওষুধটা আমি সাদামাছির জন্য ব্যবহার করছি, ভালো কাজ দিচ্ছে। সাদামাছিটা আমি আপনাদের দেখাই, দু একটা এখনো আছে, মানে এর 2 দিন আগে দিয়েছি। এটা এই পাতাটাই নয়, আপনি বুঝবেন কি করে, এটা আবার বলি। এই যে দেখছেন তো, এই পাতাটা দেখুন কালার, আর এইটা দেখুন, এটা কিন্তু এত বুড়ো হয়ে যায়নি এখনো। পাতাটা দেখুন টেনে যাচ্ছে, উপর দিকে টেনে আস্তে আস্তে জড়ো হয়ে যাচ্ছে, উপর দিকে হোক নিচের দিকে। এটা যেমন নিচের দিকে জড়ো হয়ে, এটা জড়ো হয়ে গেছে। এই জড়োটা কেন হচ্ছে দেখুন, এই দিকে দেখুন ভালো করে, এই দেখুন, মানে দূরের থেকে তো এই কেবল নজর হবে যে এই যে সাদা সাদা ফুটকি এগুলো কিন্তু মারা গেছে। দেখুন এখন কেউ নড়ছে না, মানে এইখানেই মারা গিয়ে, বা দেখুন এইটা কিন্তু জীবিত রয়েছে। ওই জন্যই বলা হয়, দু একটা জীবিত রয়েছে, বেশিরভাগ মারা গেছে। ওই জন্যই বলা হয় যে 3 দিন পরেই আর একটা স্প্রে করতে। অনেক পাতা, অনেক পোকা এড়িয়ে যায়। আমার এটা বোধ হয় 2 দিন হলো, কালকে আমি আবার স্প্রে করে দেবো। 3 দিন পর বা 3 দিনের মাথায় 2 থেকে 3 বার পর স্প্রে করে দিলে যে কোনো পোকা মারা যায়। তাহলে এই পোকাটার জন্য আমি ওষুধটা বললাম। বা আপনারা নার্সারিতে গিয়ে সাদা মাছি, যেটা খুব ছোট ছোট সাদা একদম মাছি, উড়ে যায়, পুট করে উড়ে গিয়ে আরেক জায়গায় গিয়ে বসবে, মানে দৌড়ে বেড়াবে না, টুকটাক ঘুরে বেড়াবে, এরকম ঝাঁপিয়ে নয়, উড়েই যায়, আমি দেখে নিয়েছি। তাহলে এই পোকাটা দমনের জন্য এইভাবে অবস্থা নিতে হবে। তাছাড়া যে কোনো একটা ওষুধ মাঝে মধ্যে স্প্রে করবেন, তাতে কী হবে, অন্যান্য পোকা, মেরে পোকা, টেরে পোকা, এগুলো সব হবে না। সব গাছেই মেরে পোকা লাগে। আর এই লঙ্কা গাছে একটা জিনিস আপনাদের বলি, এদেরকে একটু নাইট্রোজেন বেশি দিতে হয়, নাইট্রোজেন জাতীয় খাবার। আপনি যদি অর্গ্যানিক্যালি করতে চান না, তাহলে কাঁচা গোবর ব্যবহার করতে হবে আপনাকে। কাঁচা গোবরটা গুলে সেই জলটা যদি থেকে থাকে তাহলে সম্ভব। এই রকমই রঙটা থাকবে। আমি কিন্তু কাঁচা গোবর এই বছর আর পাচ্ছি না, আমাদের বাড়ির গরু সব মানে বিক্রি করে দেওয়া হয়েছে, কারণ আর লোক নাই। যাই হোক, ওটা আলাদা পাট। কাঁচা গোবর তবু আমি মাঝে মাঝে আনা করাই, নিয়ে গুলে দিই। খৈল জল কিন্তু এর ভালো কাজ করে না লঙ্কা গাছে। তাহলে লঙ্কা গাছে দেবেন কি না, ওই কাঁচা গোবরগুলো জল। আর যদি না থাকে তাহলে এনপিকে 10-26-26 আপনি অল্প মাত্রায় ব্যবহার করতে পারেন। কখনোই নাইট্রোজেন ডাইরেক্ট দেবেন না, যেটাকে আমরা ইউরিয়া বলি। ইউরিয়ার মধ্যে 40 বা 48% নাইট্রোজেন থাকে। ডিএপি বলি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, মানে অ্যামোনিয়াটা থাকে, অ্যামোনিয়া যেটা ইয়েটা ইউরিয়া বা নাইট্রোজেনটা প্রচুর থাকে ওটার মধ্যে। ওই জাতীয় সার এতে ব্যবহার করবেন, কারণ নাইট্রোজেনটা আমাদের শরীর পক্ষে খুব ক্ষতিকর। আর যদি পরিমাণ মতো পটাশিয়াম, ফসফরাস আছে এরকম সার ব্যবহার করেন না, ওটা কিন্তু ওই জিনিসগুলো সব আমাদের এই গোবর সার বা কম্পোস্ট সারের মধ্যে থাকে। ওটা যদি না থাকে না, তাহলে গাছকে বাঁচাতেই পারবেন না। কারণ গাছের মূল খাবার হচ্ছে ফসফরাস, পটাশিয়ামটা হচ্ছে গাছের গ্রোথ রেগুলেট করে, তার ফল হবে না পটাশিয়াম না থাকলে। তাহলে এনপিকে হালকা পরিমাণে ব্যবহার করতে পারেন। এই যে গাছগুলো আছে 6 ইঞ্চি পটে, এইগুলো নিয়ে কতটা দেবেন। আমি আরেকটা সার আমি আপনাদের বলে দিই, হাতে কলমে আমি দেখাচ্ছি না, কারণ কেবল ওই হাতে কলমে দেখে যাই হোক, যেটা হচ্ছে যে সরিষা খোল ডাস্ট গুঁড়ো করা। ডাস্ট মানে কি ছোট ছোট দানা থাকলেও হবে। ওইটা 3 ভাগ দিলেন বা 2 ভাগ, আর 1 ভাগ এনপিকে। ডাস্টটাই ঝুড়ো শুকনো মাখিয়ে নিলেন। এইরকম গাছে সপ্তাহে 1 বার ওই মানে চা চামচ, যেটা বলে এই বুড়ো আঙুলটা হয়তো ভেতরে ঢুকে যাবে, চা চামচের ওই 1/2 চামচ থেকে 1.25 চামচ পরিমাণ দেবেন। এখানে চামচটা নেই, তাহলে দেখিয়ে দিতাম। খুব ছোটটা নয় আর বড়টা, টেবিল চামচটাও নয়। ওই চামচের 1/2 চামচের থেকে কিছুটা বেশি সপ্তাহে 1 বার করে এই ইয়েতে উপরে ছড়িয়ে রেখে উপরে মাটিটা নেড়ে দেবেন। মানে একবার তলা পর্যন্ত মাটিটা ঢোকাতে হবে না। কারণ একটা জিনিস মনে রাখবেন, ফিডার রুট, যেটা খাবার সংগ্রহ করে সেই
শেকড়টা উপরেই থাকে, নিচেতে সাধারণত গাছটাকে ধরে রাখার জন্যে থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে উপরে যখন খাবার না পায় তখন ওই রুটগুলোই নিচের দিকে নামতে থাকে। এই হচ্ছে এদের কাজ। যাই হোক, ওইভাবে খাবার দিতে থাকুন। আসলে আমি বাংলাতে বলছি, যারা বাংলাভাষী নন তাদের অসুবিধা হয়, আমার কিন্তু আর কোনো অপশনও নাই। যাই হোক, আর এখানে এই বোধহয় ইউটিউবেই ওই লেখাটা উঠে যাচ্ছে। অনেকে বলছিলেন যে আপনার লেখাটা দিচ্ছেন কেন। লেখাটা আমি দিচ্ছি না, ওটা ইউটিউবের কামাল। মানে ওরা ঠিক করেছে যারা ওই সিসিটা অন রাখবে তাদের ওই লেখাটা দেখতে পাবে। তো লেখা ভুল ভালো উঠছে। হ্যাঁ, আমি হয়তো বলছি পরিবার, সেখানে পরিবার লিখে দিচ্ছে, এরকম হতে পারে। লেখা দেখে অনেকে উল্টোপাল্টা বলছে, তো সেটা আমার লেখা নয়। যাই হোক, তাহলে লঙ্কা গাছে, টমেটো গাছে এবং বেগুন গাছে, সব গাছেই ওই সারটা ব্যবহার করবেন। সরিষা খৈল 3 ভাগ, আর এনপিকে 10-26, 10-26-26টা সব থেকে ভালো সার। না পেলে এখন একটা বেরিয়েছে দেখলাম, ওই 14-26-14 বা 14-28-14, 14-26-14 যত সম্ভব, মানে 14 ভাগ নাইট্রোজেন, 26 ভাগ ফসফরাস, আর 26 বা 28, আর 14 ভাগ হচ্ছে পটাশিয়াম। খুব ভালো সার। ওটাতে কি হচ্ছে, ফসফরাসটা থাকার জন্য রুটটা ডেভেলপ হচ্ছে খুব, ফসফরাস রুট ডেভেলপ করে খুব, ওটা একটা খুব ভালো খাবার গাছ। যাই হোক, ওইটা ব্যবহার করতে, ওই জাতীয় সার আপনি ব্যবহার অবশ্যই করতে হবে। আপনি মাটিতেই চাষ করুন, যেখানেই চাষ করুন। আমি যেটা আমি যদি মুখে বলি অর্গানিক করছি, সে অর্গানিক নয়, কিন্তু আবার ওই হর করে ঢেলে দিলাম সেটাও নয়, কখনোই দেবেন না, কোনো প্রয়োজন নাই তো। কিন্তু সয়েলটা তৈরি করবেন, অনেক গুরুত্বপূর্ণ পার্ট তো এইটা। গাছের খাবার এগুলো যদি ঠিক না থাকে, সয়েল নিয়ে আমি পরে বলবো। এখন আমি রিপোর্টিং দেখাচ্ছি। প্রশ্ন থাকলে আপনারা করবেন, পরবর্তীকালে আমি নিশ্চয়ই সেগুলো নিয়ে আলোচনা করব। এবার আমি দেখাই একটা একটা করে। আমি এইটাই দেখাই, বেগুনটাই রিপোর্টিং করি প্রথমে। সবসময় রিপোর্টিং করার সময় এইভাবে হাত দেবেন, এগুলো নিচেতে রয়ে গেছে গো, এইভাবে হাতটা চওড়া করে এইভাবে দেবেন, যাতে মাটিগুলো খুব ঝুরঝুরে মাটি, তো কিছু যাবেই পড়ে, এইভাবে ঠুকবেন পটটাকে। দেখুন রুট বলটা দেখুন। এবার আমি এটা দেখানোর জন্য বেশি করে আপনাদের করছি। তার মানে এর রুট বল একটা বেশ মজবুত রুট বল হয়ে গেছে। তার মানে কি, এর মাটি চাইছে। এটা গাছের পাতা দেখলে বুঝবে, পাতা দেখবেন এই যে বললাম যেটা পোকাতে হয়েছে, এই ধরনের টান টান ভাব একটা এসে যাবে। আর তাছাড়াও আপনি বুঝতে পারবেন গাছটার যে সাইজটা হয়েছে, এটা আর এই পটে থাকার কথা। এটা কিন্তু 8 ইঞ্চিতে দিতে পারলে ভালো হতো, কিন্তু আমার যেহেতু নেই 8 ইঞ্চি পট। এবার দেখতে হবে এর উপরে আর বড় জোর আমি 1.25 ইঞ্চি পর্যন্ত মাটি দিতে পারি। তাহলে এটা যদি আমি 1.25 ইঞ্চি পর্যন্ত মাটি দিতে পারি, 1 ইঞ্চি খালি রাখি, তাহলে আমার 2 ইঞ্চি নিচেতে প্রায় রাখতে হবে। কারণ এটার নিচেতে অল্প মাটি দিয়ে দিতে হবে। মাপটা এখানে দেখে নিলেন, এখানে 1 ইঞ্চি মতো মাটি দিয়ে এই মিডিয়াটা দিয়ে নিই। মিডিয়াটা আমি আগে বলেছি যে আমার ওই মিশ্রণ, এই যে একদম ঝুরঝুরে, খুব হালকা গোবর সার, কম্পোস্ট সার, কিচেন কম্পোস্ট, আমার বাড়িতে তৈরি সব। আচ্ছা, এটা দিলাম, একটু বেশি হয়ে গেলে সাইড দিকে চালিয়ে দিই, নিয়ে এইটাকে আমি এর উপরে বসিয়ে দেবো। এই যে এইটাতেই আমার ফল এসে যাবে, ঠিক আছে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে 12 ইঞ্চি টবে যখন দেখবো যে মনে হচ্ছে গাছটা আর এখানে খাবার পাচ্ছে না, তবে একটা জিনিস মনে রাখবেন, তবে আমি একটা কথা, গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি, যে ছোট গাছেও তো আপনি সাফিসিয়েন্ট খাবার দিতে হবে। আমি রুট বলটার কথা বললাম। রুটটা এক জায়গায় যদি খুব চাপ হয়ে যায় না, তখন আর খাবার দিলেও খাবার নিতে থাকবেন না, রুটগুলো ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে টবটা পাল্টাতে হয়। আমি যখন একে আলাদা করে খাবার দেব, তখন এরকম ছোট জায়গায় হবে কি, একটু আস্তে আস্তে তো ওকে বাড়াতেই হবে। তখন আমি যে কোনো টবে একটা ভালো গাছ রাখতে পারি, তবে খাবারটা নিয়মিত দিতে হবে। গাছ বড় হতে থাকবে, এই গাছটা এবার এই বড় টবে চলে গেলে এবার এখন 1 চামচ, ফুল 1 চামচ করে খাবার সপ্তাহে একবার দিতে হবে। খাবারটা কোথায় দেবেন, যতটা সম্ভব গাছ থেকে দূরে একটু ছড়িয়ে দেবেন, মানে একবারে এক জায়গাতেই বা এক কানাতে ঢেলে দিলেন তা নয়, একটু ছড়িয়ে, তবে গাছের গোড়াতে একটু কম পেলে ভালো হয়। নিয়ে মাটিটা কি করবেন, দেখুন এইরকম একটা সরু এরকম একটা সরু বাঁশের কাঠি করবেন, এমনি করে না, এমনি করে নিয়ে দেবেন, কেবল এমনি করে, মানে মাটির সঙ্গে ওটা মিশে যাবে, তাহলে কি হবে, জাম হয়ে থাকবে না। এবার আমি এটাতে
মিডিয়াটা দিয়ে দিচ্ছি। যখন কোনো ওষুধ স্প্রে করবেন, যেখানে গাছটা নামানো থাকবে তার চারিদিকে স্প্রে করে দেবেন, অন্যান্য গাছগুলো নিয়েও, তাতে সেগুলো নিয়ে পোকা থাক বা না থাক। কারণ কি, এই ওষুধটা পাওয়ার পর ও এদিক ওদিক ছুটে বেড়ানোর চেষ্টা করবে, তখন সেই গাছগুলো নিয়ে হয়ে যাবে। এই যে এই গাছগুলো আমি এক জায়গায় কাজ করতে নিয়ে এলাম, শুধুমাত্র বেগুন গাছে দেখা যাচ্ছে, অন্য গাছে কিন্তু পোকারা, এগুলো আলাদা আলাদা জায়গায় ছিল কিন্তু। তো এবার কিন্তু এই তিনটেকে আমাকে এক জায়গায় রাখতে হবে এবং তিনটেকে স্প্রে করতে হবে। কারণ এই পোকাগুলোকে যদি আপনি একবার বিশুদ্ধ করে মারতে না পারেন তাহলে মুশকিল আছে। একটু খালি রাখলাম, কারণ কি, মানে এটা এখন ওই মাটির সমান সমান মাটিটা দেবো। এরপরে যখন প্রয়োজন মনে হবে উপরে অল্প করে সার, অল্প করে মাটি, এই খাবার, অল্প করে এই মিক্স ডাস্ট, গোবর ডাস্ট মিশ্রণ দিতেই পারি আমি। একদম এইরকমই থাকবে। আমি দেখাবো বারবার, দেখো, আমি আগে দেখেছি বহুবার। আমি টমেটো চাষ দেখেছি, আমার যদি পুরোনো ভিডিও ঘেঁটে দেখেন না, এই বড় গাছ নেট দিয়ে ঢাকা দিয়ে রেখেছে টবের মধ্যেই, বিশাল গাছ, আর টমেটো প্রচুর ধরেছিল। আর এই গাছটা আমি দেখাই, এটা একটু ছোট পটে রাখতে হলে ভালো হতো, কিন্তু আর আমি পারবো না, আমি বড় পটে নিয়ে যাচ্ছি। তবে বড় পটে দিলে এটা রুট বল তো অবশ্যই হবে, কারণ কি এই বাদ থেকে দেখা যাচ্ছে এরকম। ওই একই পদ্ধতিতে করব, এটা আর ভাঙছি না, কারণ এটা ভাঙলে উল্টে পড়ে যাবে। তাহলে আর এটা দেখানোর প্রয়োজন নেই। এবারে লঙ্কা গাছ সম্বন্ধে একটা কথা বলিনি। যখন ধৈর্য ধরে আছেন আপনারা, যারা আছেন, লঙ্কা গাছে দেখবেন পাতাগুলো কুঁকড়ে যায়, কুঠে লাগার মতো হয়ে যায়। এটা বেশিরভাগ ক্ষেত্রে ওই নিচের দিকে কিছু পোকা আসে যেগুলো নজরে পড়ে না, যে মাকড় জাতীয় পোকা, সেরকম চুষে চুষে রসটা খায়। কিছু তো একটা কারণ ঘটছে, রুটে অনেক সময় প্রবলেম হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওইটা হয় পাতাতে, বা এই পাতার উল্টো দিকে পোকাটা আসে। যা পোকাও হতে পারে, ছোটো 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 সেই সবুজ সবুজ পোকাগুলো, যেটা শোষক পোকা বলা হয়, চুষে চুষে রসটা খায়। তো তার জন্যে আমি দেখেছি ওই শুধুমাত্র যেটা মাইট জাতীয়, যে মাকড় জাতীয়, মাকড়ের যে ওষুধটা আমি ব্যবহার করি এখন, সেটার নাম হচ্ছে ওই কিলার প্লাস। ওইটা কুকড়ে গেলে না, আপনার যদি মাকড়টা কিন্তু দেখতে পাওয়া যাবে না সাদা চোখে, ওটা হয়তো আপনার আতস কাঁচটা দিতে হবে, তবে বুঝতে পারবেন। খুব ছোট, অনেক পোকা আছে খুব ছোট। তার জন্যে ওই দেখায় ওষুধ আমি যেটা ব্যবহার করছি, আপনাদের কাজে লাগতে পারে। এই যে কিলার প্লাস, এইটা আমি ব্যবহার করি। আপনারা যে কোনো ওষুধ এই জাতীয় ব্যবহার করতে পারেন। আবার কাকা বলে একটা আছে, ওটা তো মাকড়ের ওষুধ আছে ওই নামেও, অনেকে গোলাপ গাছে ব্যবহার করে, এটা আমি গোলাপেও ব্যবহার করি। কিন্তু এইটা ওই 15 দিন অন্তর একবার করে, যদি মাকড় দেখা যায় এরকম অবস্থা হয়, তাহলে 3 দিন পর পর 1 সপ্তাহে 3 বার দিয়ে দিলেন। তাছাড়া 15 দিন অন্তর অন্তর সব গাছই স্প্রে করে দেন। এই জাতীয় গাছে, এইটাতে আছে, গোলাপ আছে, যেগুলো মাকড়ের অ্যাটাক হয়, অ্যাডেনিয়াম আছে, ওদের মাকড়ের অ্যাটাক হয়, ওইগুলো নিয়ে সব এই ওষুধটা যদি 15 দিন অন্তর একবার স্প্রে করে দেন, তাহলে মাকড়টা আসবেই না। এটাতে দেখবেন ওটা কাজ হবে। আর তাছাড়া গোড়ার ক্ষেত্রে অনেক সময় হয় কি, ওদের সঞ্চিত খাবার শেষ হয়ে যাওয়ার কারণেও হয়। তার জন্য তো আমি বললাম যে ওই সরিষা খৈল আর এনপিকে মিক্স করে, আপনি 2 ভাগ সরিষা খৈল দেন, 1 ভাগ এনপিকে দেন, তাতেও অসুবিধা নেই। তাতে হবে কি, সারটা একটু কম দিতে হবে। কিন্তু যারা অর্গানিকের দিকে বেশি ঝোঁক, তাদের ওই 3 ভাগ ইয়েটা দেন, সরিষা খৈলটা দেন, আর 1 ভাগ, এবার সরিষা খৈল না থাকলে বাদাম খৈল দেন, বা ওই তৈল বীজ জাতীয় যে খৈলগুলো হয়, সেই কেকটা ব্যবহার করুন। তার সঙ্গে আপনি এনপিকেটা অবশ্যই দেবেন। এখানে দেখুন 2-1টা দানা এখন দেখা যাচ্ছে, এই আমি এনপিকে দিই, এটা গলে গেছে, এই উপরেই দিতে হয়। দেখুন উপরে, কিন্তু উপরে বলতে কি, এই মাটির রসটা আস্তে আস্তে নেমে যাবে। এই যে দেখছেন, এই যে রুটগুলো, এই সাদা সাদা দেখুন, হ্যাঁ, এগুলো সব ফিডার রুট। এদের যদিও এই ঝাঁকড়া সব রুটগুলো নিয়ে খাবার সংগ্রহ করে, খাবার জল সব। ধন্যবাদ। এরপরে আমি ঠিক এই বড় পটি লাগিয়ে দেবো এটাকে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আর রোগ পোকা বলতে এদের টমেটো গাছে সাধারণত রোগ আসে না, তবে একটি জিনিস মনে রাখবেন, এরা যেন নিচেতে পড়ে না যায়। যদি কোনো নিচের দিকে পড়ে থাকে, তাহলে কী হবে জানেন তো, ওই টমেটো যেটা ধরবে, সেই টমেটোর একটা সাইড পচন ধরে যাবে, যদি কোথাও টিকে থাকে।
ওকে জল পেতে হবে না, মাটিতে ঠিকে থাকলেই পছন্দ হয়ে যাবে। তার জন্য এটাকে এই একটা টবে, এরকম টবে দেবো আমি, চারিদিক থেকে ছোট 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 ডাল এমনি করে গেঁদে একটা বেড়া দিয়ে দেবো। আস্তে আস্তে বেড়া দিয়ে যদি এরকম চওড়া করে দেন, নিয়ে সুতো দড়ি দিয়ে বেঁধে 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 দেন, তাহলে ওই ভেতরে ভেতরে গাছটা থাকবে, 2-4টা কলি বেরিয়ে যাবে, ঝুলে থাকবে, সুন্দর হবে। আমি তো নেট দিয়ে দিয়েছিলাম একবার, সে বড় বড় ফাঁকাওয়ালা নেট, প্লাস্টিকের নেটগুলো পাওয়া যায়, নেট বেঁধে দিতে পারেন। আর বেগুন গাছেও তা একটু বড় হলেই তখন কাঠ ঠেকা দিতে হবে, এই গাছেও তাই, কাঠ কেটে দিয়ে ঠেকা দিয়ে দেবেন। ধন্যবাদ, পরবর্তীকালে আবার এদের আপডেট দেবো। মানে আমি 3টে গাছ নিয়ে এসেছি, এরকম অনেক গাছ থাকতে পারে। আমি শুধু দেখানোর জন্য এগুলো করছি, কারণ আমি মাটিতে এই গাছের চাষ করেছি। আমার কিন্তু আর এই গাছগুলো আর বেশি নেই সবজি।